আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টপোলজি পার্ক। আশা করি সকলেই খুবই ভালো আছেন। আমরা ইতিমধ্যে টপোলজি পার্কে ইংলিশের বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে এসেছি। আমরা এখন থেকে ইংলিশের ভিডিও সহ আরো অন্যান্য যত রকম সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টের আমরা ভিডিও এখন থেকে আপলোড দিব। আজকে আমরা আলোচনা করব এসএসসি ফিজিক্স নিয়ে। তো এসএসসি ফিজিক্সের আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অনেকের কাছে ফিজিক্সটা অত্যন্ত বোরিং লাগে, বাট আমরা আজকে কিছু অ্যানিমেশনের মাধ্যমে ফিজিক্সটাকে খুবই মজার সাথে আমরা আজকে শিখব। সো আজকে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের প্রথম পার্ট, আর প্রথম পার্টে আমরা আজকে দেখব স্থিতি এবং গতি এই সম্পর্কে আজকে আমরা জানব। আমরা আমাদের চারপাশে নানা রকম বস্তু দেখতে পাই, আর সেসব বস্তুর দিকে যদি আমরা লক্ষ্য রাখি অর্থাৎ তাকাই, তাহলে আমরা সহজে অনুভব করতে পারি যে কোন বস্তুটা গতিশীল আর কোন বস্তুটা স্থিতিশীল। আর আমরা সাধারণ অর্থে গতিটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি আমাদের বাস্তব জীবনে, আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি। যদি ধরেন আপনি দেখলেন একটা ট্রাক দূর থেকে এগিয়ে আসছে, আপনি সাধারণ অর্থে বলবেন যে ট্রাকটা কত গতি। তো আমরা এইভাবে অনুভব করে থাকি গতিটা। আমরা মোটামুটি লেভেলে সবাই গতিটাকে প্রায় অনুভব করতে পারি, কিন্তু পদার্থ বিজ্ঞানে আমরা গতিটাকে শুধু অনুভব দ্বারা সংজ্ঞায়িত করলে হবে না, আমাদেরকে একটা নির্দিষ্ট সংজ্ঞা লাগবে। সো পদার্থবিজ্ঞানের ভাষায় গতিটাকে যেভাবে ডিনোট করা হয়, পদার্থবিজ্ঞানে বলা হয়েছে যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটতে থাকলে তাকে গতি বলে। এখন অনেকে বলবেন ভাইয়া কিছু বুঝলাম না, সংজ্ঞাটা পুরোপুরি মাথার উপর দিয়ে গেল। সো ডোন্ট ওয়ারি, আমরা এই পুরো সংজ্ঞাটাকে ভেঙে ভেঙে দেখবো। প্রথমে আসি প্রসঙ্গ কাঠামো, এই বিষয়টা কি। আচ্ছা, কোন একটা বস্তু গতিশীল না স্থিতিশীল আমরা সেটা কিভাবে বুঝতে পারি? ধরো টেবিলের উপরে একটা বই রাখা রয়েছে, আমরা খুবই সহজে বলতে পারি যে বইটা স্থিতিশীল। আবার কোনো একটা ট্রাক চলছে, আমরা বলি যে সেটা গতিশীল। সো এটা কিভাবে? সো এখানে যখন টেবিলের মধ্যে একটা বই রাখা এক্সাম্পল হিসেবে, সো আমি বলতে পারতেছি যে বইটা স্থিতিশীল। আবার দেখুন এখানে একজন লোক স্কেটিং করছে, আমি বলতে পারতেছি যে লোকটা গতিশীল। সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে, দেখুন এই লোকটা যখন স্কেটিং করছে, লোকটার যে আশেপাশের যদি বস্তুগুলো দিয়ে আমরা যদি তাকাই, তাহলে দেখতে পাচ্ছেন যে লোকটা আশেপাশের যে গাছপালা, সেই গাছপালাগুলো কিন্তু থেকে লোকটা সরে যাচ্ছে, অর্থাৎ লোকটা যে মুভমেন্ট সেটা বোঝা যাচ্ছে। সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? আশেপাশের যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলোর মাধ্যমে বুঝতে পারছি। আর বইটা যে স্থিতিশীল সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? বিকজ ওই আশেপাশের যে অর্থাৎ টেবিলটার সারফেসটা রয়েছে সেই সারফেসটার কোনো প্রকার মুভমেন্ট নেই। সো আমরা খুবই সহজে বলতে পারতেছি যে বস্তুটা স্থিতিশীল। সো কোন একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা বোঝার জন্য আমাদের কোন দিকে লক্ষ্য রাখতে হবে? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের আশেপাশের বস্তুগুলোর দিকে। সুতরাং আমরা বুঝতে পেরেছি এটাই হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামোটা কি আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। একটা বস্তু গতিশীল, অর্থাৎ কারো কাছে একটা বস্তু গতিশীল লাগতেও পারে, আবার অন্য কারো কাছে একটা বস্তু স্থিতিশীল লাগতে পারে। সেটা কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি আর আপনার একটা বন্ধু একটা গাড়ি ড্রাইভ করছে, তো গাড়ির ভিতরে আপনার বন্ধু গাড়ি চালাচ্ছে আর আপনি গাড়ির পিছনে বসে আছেন, আর বাইরে অর্থাৎ গাড়ির বাইরে একজন লোক আপনাদেরকে গাড়ি দিয়ে চলতে দেখছে। এখন আপনার বন্ধু যে গাড়ি চালাচ্ছে তার সাপেক্ষে আপনি কি গতিশীল না স্থিতিশীল? সে বলবে আপনি স্থিতিশীল। কিন্তু বাইরে যিনি দাঁড়িয়ে আপনাদেরকে দেখছে আপনারা যে গাড়িটা চলছে, সে কি আপনাকে স্থিতিশীল বলবে না? সে তো আপনাকে অবশ্যই গতিশীল বলবে। এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, কেন তোমার ফ্রেন্ড অর্থাৎ গাড়ির ভিতরে থাকা যিনি রয়েছেন তিনি কেন তোমাকে স্থিতিশীল বলেছে, আর বাইরে যিনি আপনাদের গাড়িটাকে চলতে দেখছেন তিনি কেন আপনাকে গতিশীল বলেছেন? তার কারণ হচ্ছে দুজনের ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোটা কিন্তু ভিন্ন। বাইরে যে লোকটা আপনাদেরকে গাড়ি চালানো অবস্থায় দেখছেন তিনি আপনাদেরকে গতিশীল কেন বলছেন? কারণ তার ক্ষেত্রে প্রসঙ্গ কাঠামোটা ভিন্ন। তিনি যখন গাড়ি চালাচ্ছেন তিনি আশেপাশে বস্তুগুলো মুভমেন্ট দেখে বলতে পারছেন যে আপনি গতিশীল। আর ভিতরে যে আপনার যে বন্ধুটা গাড়ি চালাচ্ছে সে আপনাকে কেন স্থিতিশীল বলছে? কারণ আপনার ক্ষেত্রে
কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আপনি হচ্ছেন স্থিতিশীল। সো আমরা বুঝতে পারলাম যে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে কোনো বস্তু গতিশীল নাকি স্থিতিশীল, তাহলে আপনার প্রথমে যে কোশ্চেনটা মনে আসবে যে ওই বস্তুটার জন্য প্রসঙ্গ কাঠামো কোনটাকে ধরা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আপনার ওই বস্তুটা গতিশীল নাকি স্থিতিশীল আমরা বলতে পারবো। সো আই থিঙ্ক বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো ক্লিয়ার হলে আমি সার্থক। এখন আমরা কথা বলবো গতি এবং স্থিতি দুটো প্রকারভেদ নিয়ে। আমাদের এসএসসির বইয়ে গতি এবং স্থিতি দুটো প্রকারভেদ নিয়ে কথা বলা হয়নি, বাট আমি তবুও বলবো বিকজ একটু অ্যাডভান্স জেনে রাখা ভালো। গতি এবং স্থিতিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যে আমাদের আপেক্ষিক স্থিতি, আরেকটা হচ্ছে পরম স্থিতি বা গতি। ওকে, সো আপেক্ষিক স্থিতি বা গতি কি, পরম স্থিতি বা গতি কি? আপেক্ষিক স্থিতি বা গতির সংজ্ঞায় প্রথমে আসি। গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হলে তাকে আপেক্ষিক স্থিতি বা গতি বলে। এখন অনেকেই বলবে যে ভাইয়া কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। আমরা এটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা করি, এক্সপ্লেন করি বিষয়টা। আমরা যে এই পৃথিবীর উপর বসবাস করছি, আমরা কি বলতে পারবো যে পৃথিবীর সকল বস্তু স্থির? আমিও স্থির, আমি এখন পড়াচ্ছি, আমি নিজেও স্থির, সকলেই স্থির, আমরা কি সেটা বলতে পারবো? এটা চিন্তা করো যে আমাদের পৃথিবী, আমরা সকলেই জানি যে আমাদের পৃথিবী নিজ অক্ষের উপর পাক খায়। সেই জন্য কিন্তু আমরা বলতে পারি যে আমরা পৃথিবীর উপর অবস্থান করছি, আমরা কিন্তু পৃথিবীর সাথে সাথে কিন্তু মুভমেন্ট করছি। কিন্তু সকলে আমরা একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা তো সেটা টের পাচ্ছি না। আমরা সেটা কেন টের পাচ্ছি না? সেটা কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা সকলে জানি মাধ্যাকর্ষণ বল, যেটা আমাদেরকে পৃথিবীর দিকে টানছে। সেই কারণে কিন্তু পৃথিবীর সব মুভমেন্ট করছে, আমরা পৃথিবী থেকে ছিটকে যাচ্ছি না। সেই কারণে আমরা বিষয়টা বুঝতে পারি না যে আমরা আসলে গতিশীল নাকি। সো আমরা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা বলতে পারি যে গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি প্রয়োগ করা হলে তাকে আপেক্ষিক স্থিতি বলা হয়। অর্থাৎ পৃথিবীতে, এক কথায় আমরা বলতে পারি, পৃথিবীতে যত রকমের বস্তুর স্থিতি বা গতি রয়েছে, সকল প্রকার স্থিতি বা গতি হচ্ছে আমাদের আপেক্ষিক স্থিতি। আর পরম স্থিতি কি? পরম স্থিতিটা হচ্ছে উল্টাটা, অর্থাৎ পরম স্থিতিটা হচ্ছে সম্পূর্ণ স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি প্রয়োগ করা হলে তাকে পরম স্থিতি বা গতি বলে। আমরা এখন এই দুটো সংজ্ঞার উপর ডিপেন্ড করে একটা কথা আসতে পারি যে পৃথিবীর সকল কিছুই আপেক্ষিক স্থিতি বা আপেক্ষিক গতি, আর পৃথিবীর সকল কিছুই পরম স্থিতি বা পরম গতি নয়। সো এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। সো আজকে এতটুকু পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বলবেন যে আপনারা এইরকম ভিডিও আরো চান কিনা, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম এসএসসি লেভেলের ভিডিও আমরা আরো দিব। আর ফিজিক্সটাকে আরো এনিমেটেডের মাধ্যমে আমরা আরো সহজ করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।